2007 সালে সেনাবাহিনীর হস্তক্ষেপকে ফিরে দেখা। বিগত 15 বছরে সেনাবাহিনীর অবস্থান এবং সমসাময়িক রাজনীতি নিয়ে কথা বলেছেন সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা চৌধুরী ফজলুল বারী, যিনি 1/11 শুরুর দিনগুলোয় ডিজিএফআই এর ভারপ্রাপ্ত ডিজির দায়িত্বে ছিলেন। এছাড়া 11 জানুয়ারি জরুরি অবস্থা ঘোষণার সময় 3 বাহিনীর প্রধান সহ অন্যান্যদের সঙ্গে রাষ্ট্রপতির কক্ষে উপস্থিত ছিলেন। দীর্ঘ সাক্ষাৎকারের প্রথম পর্বে তৎকালীন সেনাপ্রধান জেনারেল মইনু আহমেদ এবং শেখ হাসিনার সাথে আতাত জেনারেল ইকবাল করিম ভূঁইয়ার বিষয়ে বলেছেন। শেষ পর্বের প্রতিবেদনে জানাবো 2007 সালে কেন বেগম খালেদা জিয়াকে গ্রেফতার করা হয়েছিল, আর বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কেন 1/11 সরকারের ভিকটিম হলেন। ফজলুল বারী বলেন, লগি বৈঠা নিতান্তই ফ্যাসিস্ট শেখ হাসিনার দেশের মানুষের হত্যার নিষ্ঠুর এক ঘোষণা, যার ফলে রাস্তায় পিটিয়ে মানুষ খুন করা হয়, চাপাতি দিয়ে মানুষ কুপিয়ে হত্যা করা হয়, ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়। এমন পরিস্থিতিতে রাষ্ট্রপতির জারিকৃত জরুরি অবস্থা ব্যতীত আর কোনো উপায় ছিল না। ক্ষমতায় যাওয়ার জন্য 2006 সালে বিভিন্ন বাহানায় 68 জনকে খুন করিয়েছে শেখ হাসিনা, আর ক্ষমতা কুক্ষিগত করে রাখার জন্য 2008 সাল থেকে 2024 পর্যন্ত গুম খুন, আয়নাঘর নির্যাতন ইত্যাদি করেছে। ক্ষমতায় টিকে থাকতে হাজার মানুষ খুন করেছে, হাজার হাজার মানুষকে অঙ্গহানি করেছে। এটাই শেখ হাসিনার রাজনীতি। 2007 সালের 11 জানুয়ারি বৃহস্পতিবার বঙ্গভবনে রাষ্ট্রপতির সভাপতিত্বে নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা কমিটি সভা অনুষ্ঠিত হয়। সেখানে পিএসও এএফডি জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী, যিনি এখন স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্বে আছেন, এবং ভারপ্রাপ্ত ডিজি হিসেবে আমি উপস্থিত ছিলাম। 3 বাহিনীর প্রধানরা তো ছিলেনই। মূলত 2006 সালের শেষের দিক থেকেই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে থাকে। তখনও বিএনপি নির্বাচিত সরকার ক্ষমতায়। তখন শেখ হাসিনা ঘোষিত লগি বৈঠার আহ্বানের পর থেকেই মূলত রাজনৈতিক পরিস্থিতি রাজনৈতিকভাবে সামাল দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছিল, আর রাজনৈতিকভাবে সমাধান সম্ভব না হলে আরও 2টি অপারেশন দেওয়া হয়। বলা হয়েছিল সামরিক আইন জারির কথা। তবে সামরিক আইন যেহেতু বর্তমান পৃথিবীতে অগ্রহণযোগ্য একটি বিষয় এবং তৎকালীন সেনাপ্রধান সামরিক শাসনের ঘোর বিরোধ ছিলেন, তাই সংবিধান সম্মতভাবে জরুরি অবস্থা জারির পরামর্শ দেওয়া হয়। নির্বাচিত সরকারের পদত্যাগের পর তত্ত্বাবধায়ক সরকারকেও একই প্রস্তাব দেওয়া হয়। রাত 8:30টায় বঙ্গভবনে আবার ডাকা হয় উপদেষ্টাদের। সে সময় উপদেষ্টাদের সবাইকে পদত্যাগের অনুরোধ জানানো হয়। একই সঙ্গে উপদেষ্টারা পদত্যাগ করেন। রাষ্ট্রপতির কার্যালয়ের এক প্রজ্ঞাপনে রাষ্ট্রপতি সংবিধানের 141 অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতা বলে দেশে জরুরি অবস্থা জারি করেন। এরপর নানা উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে রাত 11:30টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে তৎকালীন রাষ্ট্রপতি ডক্টর ইয়াজউদ্দিন আহমেদ তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা পদ থেকে পদত্যাগের কথা জানান। বিশ্লেষক ও লেখক মহিউদ্দিন তার বইতে লেখেন, তত্ত্বাবধায়ক সরকারে রোষানলে বিএনপি। যেদিন ফখরুদ্দিন শপথ নেন সেদিন আওয়ামী লীগের নেতারা বঙ্গভবনে উপস্থিত ছিলেন। সাবেক মন্ত্রী এম সাইফুর রহমান এবং ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকা বঙ্গভবনের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। পথে তারা একটি ফোন পান। বার্তা বুঝতে পেরে তারা বাসায় ফিরে যান। জানা যায়, বিএনপির তখনকার থিঙ্ক ট্যাঙ্কের 2 জন সদস্য দলের শীর্ষ নেতৃত্বকে বলেছিলেন, আমাদের বিরুদ্ধে কু হয়েছে, এখন আমাদের বঙ্গভবনে যাওয়া মানে এই কুকে সমর্থন করা। সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা চৌধুরী ফজলুল বারীর কাছে জানতে চাওয়া হয়, বেগম খালেদা জিয়াকে কেন গ্রেফতার করা হয়েছিল। বলেন, লগি বৈঠার তাণ্ডব, মানুষ খুন এবং দেশকে অস্থিতিশীল করা সহ নানা বিষয় যখন সামনে আসে, তখন শেখ হাসিনাকে গ্রেফতারের জন্য সরকার সিদ্ধান্ত নেয়। তখন বিস্তারিতভাবে আলোচনায় আসে, শুধু শেখ হাসিনাকে গ্রেফতার করলে তিনি আর তার দল ক্ষিপ্ত হয়ে আবার দেশকে অস্থিতিশীল করে তুলবে। সেজন্য সিদ্ধান্ত হলো মামলা থাকা সাপেক্ষে সব বড় দলের নেতাদের গ্রেফতার করতে হবে। সেই ধারণা থেকেই তুলনামূলক কম গুরুত্বপূর্ণ মামলায় বেগম খালেদা জিয়াকে গ্রেফতার করা হয়। 2007 সালের 7 মার্চ তারেক রহমানকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাকে যেভাবে আদালতে উপস্থাপন করা হয়েছিল সেটি দেখে অনেকেই চমকে উঠেছিলেন। র্যাবের বুলেট প্রুফ জ্যাকেট এবং হেলমেট পরিয়ে ঢাকার একটি আদালতে তাকে তোলা হয়। এরপর তারেক রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য 10 দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল। রিমান্ডে তার উপর অমানসিক নির্যাতন চালানো হয়। আদালতে দেয়া তারেক রহমানের বক্তব্যকে উদ্ধৃত করে তখন দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস 2008 সালের 10 জানুয়ারি লিখেছিলেন, রিমান্ডের সময় তাকে 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টায় হাত ও চোখ বেঁধে রাখা হয়েছিল। তাকে বেঁধে রুমের ছাদের সাথে ঝুলিয়ে আবার ফেলে দেওয়া হয় এবং শারীরিকভাবে নির্যাতন করা হয়।
তারেক রহমান কেন ১/১১ সরকারের ভিকটিম হলেন এসব বিষয়ে চৌধুরী ফজলুল বারী বলেন, তারেক রহমানের বিরুদ্ধে দীর্ঘ সময় ধরে বিভিন্ন গণমাধ্যম অপপ্রচার চালিয়েছে। রাজনৈতিকভাবে তার উত্থান থমকে দেওয়ার জন্য বহু প্রচেষ্টা হয়েছে, এটি এখনও অব্যাহত আছে। বহুমাত্রিক গুজব ছড়িয়ে তার রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংসের চেষ্টা করেছে প্রতিপক্ষ। অন্য অনেক রাজনীতিবিদদের মতো প্রমাণিত অভিযোগ না থাকা সত্ত্বেও শুধু তথ্যের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয় বলে আমার কাছে প্রতীয়মান হয়। উল্লেখ্য, সব গ্রেফতারি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ মাফিক হয়েছে। ২০০৮ সালে শেখ হাসিনা ক্ষমতায় আসার পরবর্তী ডক্টর ফখরুদ্দিন আহমেদ যুক্তরাষ্ট্রে চলে যান। এরপর আর দেশে ফিরেছেন বলে শোনা যায়নি। ওয়াশিংটনে তিনি থাকেন বলে বাংলাদেশের কোনো কোনো গণমাধ্যমে খবর বেরিয়েছে, যদিও জনসম্মুখে তিনি আসেন না বলেই প্রকাশ। জেনারেল মইনু আহমেদও যুক্তরাষ্ট্র প্রবাসী হয়েছেন অবসর গ্রহণের পর। বাংলাদেশের গণমাধ্যমে বরাতে জানা যাচ্ছে, তিনি নিউ ইয়র্কের জামাইকার বাসিন্দা। ক্যান্সারে ভুগছেন তিনিও জনসম্মুখে আসেন না। ওয়াহিদা পারভীন ইশিতা, আজকাল।